নমস্কার, আমি সুচন্দ্রা। বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা প্রতিদিন বাজারে গিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কিনি এবং সেটা আমাদের যে স্বাস্থ্য বজায় রাখার জন্যই কিন্তু আমরা প্রত্যেকে খাবার গ্রহণ করি, কিন্তু বুঝতে পারি না যে জিনিসটা কতখানি আমাদের শরীরের জন্য উপকারী না অপকারী, সেই নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পড়ে জানতে পারছি যে এই জিনিসটা ভেজাল, এই জিনিসটা ঠিক নয়, এটা আমরা খাচ্ছি, এটা খেও না। মানে এটা একটা প্রত্যেকেরই আমাদের দৈনন্দিন জীবনে একটা বলতে পারেন সমস্যার কারণ হয়ে উঠেছে। তাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, সঠিক গুণমানে খাদ্যবস্তু নির্বাচন করার যে সঠিক উপায়, সেই বিষয়টি সম্পর্কেই আজকে জানবো, শুনবো। কারণ আমাদের এই খাদ্যবস্তু নির্বাচনের উপরেই টিকে রয়েছি আমরা, আমাদের জীবনশৈলী এর উপরেই কিন্তু নির্ভর করে। আজ স্টুডিওয় যাকে পেয়েছি তিনি ডক্টর সাবদার আমান চৌধুরী, বোলপুর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। পজিটিভ বার্তার পক্ষ থেকে ওনাকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানাই। স্যার নমস্কার। আমরা আজকে প্রথমেই বলেছি যে সঠিক গুণমানে খাদ্যবস্তু নির্বাচন, এই পদ্ধতিটি কিন্তু খুব শক্ত এবং জানিও না বা বুঝিও না, আমরা নিজেদের অজান্তেই অনেক ধরনের খাবার কিন্তু খেয়ে ফেলি, যেটা আদৌ আমাদের শরীরে লাগছে না, শুধু শুধু আমাদের সেখানে পয়সা অপচয় হচ্ছে, এটাও আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় প্যাকেটজাত দ্রব্য কিনে নিয়ে আসি, শুধুমাত্র সেখানকার এক্সপায়ারি ডেটটা দেখে নিই, সেটাও অনেক সময় রিস্ট্যাম্পড থাকে। আজকে সেই বিষয়গুলি নিয়েই বিস্তারিতভাবে ওনার সাথে কথা বলবো। প্রথম যে প্রশ্নে আসবো স্যার, মাছে ফরমালিন আছে কিনা সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, ফরমালিন জিনিসটা খুব ক্ষতিকারক একটা জিনিস। যদি 10 মিলিলিটার ফরমালিন একজন মানুষকে দেওয়া যায়, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ফরমালিন মুক্ত মাছ খাওয়াটা খুব জরুরি। সেই কারণে বাজারে গিয়ে সঠিকভাবে শনাক্ত করা যে মাছটাতে আদৌ ফরমালিন মেশানো রয়েছে কিনা সেটা খুব জরুরি। তো তার উপায় হচ্ছে, যদি দেখেন মাছের গা খসখসে থাকে এবং তার উপর কোনো মাছি বসছে না, মাছের চোখ যদি একটু বসা থাকে, তাহলে বুঝুন ফরমালিন আছে। এছাড়া যদি আমরা থাম্ব ইমপ্রেশন দিই, ইমপ্রেশন যদি পড়ে, অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে ধরুন মাছের গাটা আমি চেপে ধরলাম, তো সেক্ষেত্রে যদি আঙুলের দাগটা বসে তাহলে বুঝবেন ওটাতে ফরমালিন নেই। আর যদি আঙুলের দাগটা না বসে তাহলে বুঝবেন সেই মাছে ফরমালিন আছে এবং সেই মাছ না কেনাই ভালো। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্নে আসছি, মাংসর ক্ষেত্রে কিভাবে বুঝবো সঠিক কিনলাম কিনা? মাংসের ক্ষেত্রে অনেক রকমের বিপদ আছে। যেমন ধরুন এই যে পশু পাখি, ধরুন ছাগল বা মুরগি, এদেরকে যখন কাটা হচ্ছে, তখন সেটা তাদের একটা অন্য একটা জীবন্ত পশুর সামনে তাকে কাটা হচ্ছে বা পাখির সামনে তাকে কাটা হচ্ছে। তো তাতে তাদের শরীরে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, সেটাকে স্ট্রেস হরমোন বলে। তো সেই স্ট্রেস হরমোন তার মাংসের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং সেটা ক্ষতি করে। এছাড়া ধরুন তাদেরকে উল্টো করে ঝুলিয়ে নিয়ে গিয়ে তারপর ট্রাকে বাসে খুব তাদেরকে কষ্ট দিয়ে আমরা নিয়ে আসি যখন, তখনও সেই সময় তাদের স্ট্রেস হরমোনগুলো নিঃসরণ হয়। তো সেটা তাদের শরীরে তার মাত্রাটা বৃদ্ধি পায় এবং সেই সময় যদি তাদের মাংসটা আমাদের শরীরে আসে খাদ্যের মাধ্যমে, সেই ক্ষেত্রে সেটা ক্ষতিকারক। সেক্ষেত্রে আমাদের যে হরমোনাল সাইকেল, সেটার উপর প্রভাব পড়তে পারে, সেটা ডিসব্যালেন্সড হতে পারে। সুতরাং এই জিনিসটা একটা বড় ক্ষতিকারক দিক আছে, যেটা অ্যাভয়েড করার উপায় কিন্তু আমাদের কিছু নেই। সুতরাং যদি এরকম হয় আইডিয়ালি যে একটা কক্ষে তাদেরকে রাখা হলো, আরেকটা কক্ষে তাদেরকে ড্রেসিং করা হচ্ছে ইত্যাদি, তাহলে স্ট্রেস হরমোনের পরিমাণটা হয়তো কম হতে পারে। এটা এক নম্বর। দ্বিতীয়ত, রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাব তখন অনেক সময় খারাপ মাংসের আমাদের পাতে আসতেই পারে, অসাধু যারা ব্যবসায়ী তাদের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই মাংসটা, বিশেষ করে চিকেন, যেটা চিকেনের বিভিন্ন লেয়ার থাকে, সেই লেয়ারগুলোর খুলে বেরিয়ে আসছে, খুব সহজেই খুলে বেরিয়ে আসছে। এটা যদি আমরা পরিলক্ষণ করি, এটা যদি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে বুঝবো যে সেই মাংসটা বাসি মাংস, সেটা রাখা হয় ভালো। দ্বিতীয়ত, আমরা যখন বাজারে খাসির মাংস কিনতে যাব, তো সেটা আমাদের চোখের সামনে যদি কেটে বিক্রি করা হয়, মুরগির মাংসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তাহলে সেই মাংসটা আমি কিনতে সাজেস্ট করব। এই কারণে যে অনেক সময় আগে থেকে কাটা রয়েছে খাসির মাংস, সেটা
লালচে করে রাখার জন্য কি করা হয়, নাইট্রাস অক্সাইড, লিকুইড নাইট্রাস অক্সাইড মিশিয়ে সেটাকে লাল করে রাখা হয়। কারণ ওই সময় তাদের গায়ে একটা ব্যাকটেরিয়া আছে যেটা জন্ম নেয় এবং সেটা লাল রংটা চলে যায়, সেটাকে পুনরায় লাল করার জন্য লিকুইড নাইট্রাস অক্সাইড দিয়ে তাকে আবার লাল করা হয়। তো এই নাইট্রাস অক্সাইড জিনিসটা আমাদের শরীরে যদি আসে সেটা খারাপ। সুতরাং সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে খাসির মাংস কেনার ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কেটে মাংসটা কেনাই ভালো। মাংসের ক্ষেত্রে এই সাবধানতাগুলো অবলম্বন করা উচিত। আর দ্বিতীয়ত, রেস্টুরেন্টে গিয়ে আমি রেড মিট খেতে বারণই করব, কারণ সেক্ষেত্রে আদৌ কিসের মাংস দেয়া হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং চিকেনটাই প্রেফার করা উচিত। রেস্টুরেন্টে কিন্তু রেড মিট আমি খেতে বারণ করব। স্যার, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ডিম কেনার ক্ষেত্রে কি কি নিরাপত্তা? ডিমের ক্ষেত্রেও কিন্তু অনেক কটা নিয়ম আমাদের মেনে চলা উচিত। যেমন প্রথমত, ডিমটা যখন বাড়িতে আনি দেখবেন ওতে প্রচুর বিষ্ঠা লেগে থাকে, সেটা কিন্তু পেট খারাপের প্রধান কারণ। সেটা যদি আমরা খুব আলতো করে ধুয়ে না নিয়ে আমরা ফ্রিজে তুলে দিই বা সেটা রান্নার জন্য পাঠিয়ে দিই, সেগুলো কিন্তু পরোক্ষভাবে রান্নায় চলে আসে এবং সেই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয় না এবং তাতে পেট খারাপের সম্ভাবনা থাকে প্রথমত। এবার দ্বিতীয়ত, যখন সেই ডিমটা বাসি নাকি ফ্রেশ ডিম সেটা বোঝার উপায় হচ্ছে, যখন ডিমটা এনে আপনি ধুচ্ছেন সেই সময় একটা গামলাতে ডিমগুলোকে পুরো ছেড়ে দেবেন। এই অবস্থায় যদি দেখেন ডিমটা পুরোপুরি ডুবে গেল, তাহলে বুঝবেন যে সেটা একেবারে টাটকা ডিম, ফ্রেশ আছে, সেটা খাবারের পক্ষে একেবারেই উপযুক্ত। কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিম থাকে একটু দাঁড়িয়ে থাকলো কিন্তু ডুবে থাকলো, তাহলে বুঝবেন যে ডিমটা একটু পুরনো। কিন্তু যদি পুরোপুরি ভেসে ওঠে জলের মধ্যে, তাহলে ওটা একেবারেই খাওয়ার উপযুক্ত নয়, ওটা একেবারে বাসি ডিম এবং পচা ডিম সেটা। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত, লাল যে ডিমগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু কখনোই কেনা উচিত নয়। লাল ডিমগুলো থেকে মূলত হ্যাচিংয়ের জন্য ব্যবহার করা হয়। এবার কোনো কারণে সেগুলো হ্যাচিং হলো না বা পুরনো হয়ে গেল, খাবার মানে হ্যাচিংয়ের উপযুক্ত রইল না, তখন সেগুলোকে বাজারে ছেড়ে দিয়ে সেগুলোকে খাওয়ার জন্য বিক্রি করা হয়। ফলে সেই ডিমটা একেবারেই পেটের জন্য নিরাপদ নয়, সেই ডিমটা অ্যাভয়েড করাই ভালো। স্যার, পরবর্তী প্রশ্নে আসছি, শাকসবজি নির্বাচন কিভাবে করব? শাকসবজি নির্বাচন করার জন্য প্রথমত মরশুমি শাকসবজি খাওয়াটা খুব দরকার। কারণ মরশুমি শাকসবজিতে খুব বেশি সারের প্রয়োজন হয় না, কৃত্রিম সারের প্রয়োজন হয় না। এখন ধরুন আমি গ্রীষ্মকালে যদি ফুলকপি খাই আর শীতকালে যদি পটল খাই, তাহলে বুঝবেন যে সেগুলোতে কৃত্রিম সারের উপস্থিতিটা প্রভূত পরিমাণে বেশি। তো সেই সকল ক্ষেত্রে সেই সকল সবজি অ্যাভয়েড করাই ভালো। দ্বিতীয়ত, সবজিতে কীটনাশক থাকতে পারে, তো সেই কারণে যে সাবধানতাটা অবলম্বন করা উচিত সেটা হলো যে কোনো রকমের শাকসবজি তাদেরকে বাড়িতে আনলেই কিন্তু জলে 0.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জলে যদি সামান্য একটু নুন ফেলে দেওয়া যায় তাহলে সেটা আরও ভালো, এবং তারপর ধুয়ে একটু ফ্যানের তলায় রেখে বা মুছে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর সেগুলোকে ফ্রিজে রাখুন বা রান্নার জন্য পাঠান। তাহলে সেই কীটনাশক পদার্থগুলো চলে যায়, কারণ এই কীটনাশক পদার্থগুলো কিন্তু হাইলি কার্সিনোজেনিক। এখন দেখবেন অসুখ বিসুখ, ক্যান্সার, এগুলো মানে কেস অনেক বেড়ে গেছে। তার পিছনে কারণ কিন্তু আমাদের এই খাদ্য নির্বাচনের ভুল সিদ্ধান্ত। সেই কারণে ভিজিয়ে রেখে তাদেরকে খাওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, তাদের ক্ষেত্রে যেমন ধরুন পটল, কাঁকরোল বা ঝিঙে বা উচ্ছে, তারপরে ঢ্যাঁড়স, এই সকল সবজির ক্ষেত্রে অনেক সময় তাদের সাদা রঙকে সবুজ করার জন্য তুঁতে মেশানো হয়। তো সেই জিনিসটা দেখার উপায় রয়েছে, সেটা কিছুতেই খাওয়া উচিত নয়। তুঁতে জিনিসটা ভীষণ ক্ষতিকারক, বিষাক্ত একটি পদার্থ। তো কাছে নিয়ে দেখবেন তাদের বোঁটাটাও যদি সবুজ রঙের থাকে যে কোনো সবজির, তাহলে বুঝবেন তাতে তুঁতে মেশানো রয়েছে। এবং যদি সেই সবজিটা ফ্রেশ হয় সেক্ষেত্রে তার গায়ে রোঁয়া থাকবে, রোঁয়াটা ওই তুঁতে মেশালে রোঁয়াটা কিন্তু উঠে যায়, গাটা খসখসে হয়ে যায়, এবং তার মধ্যে মানে খুব মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা দেখি তাহলে সেই ফ্রেশ ব্যাপারটা কিন্তু চোখে দেখলেই বুঝতে পারবো। ফলে একটু কাছে নিয়ে ভালো মতো একটু পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারবো যে তাতে সবুজ রং আছে কি নেই। আপনি তারপরেও যদি না বুঝতে পারেন, বাড়িতে এসে একটা তুলো সামান্য জলে ভিজিয়ে নেবেন। খুব ভালো হয় যদি সেটা অ্যালকোহলে ভিজিয়ে নিতে পারেন, নিয়ে তার গাটা যদি ঘষতে থাকেন, তাহলে যদি তাতে কৃত্রিম রং থাকে তাহলে কিন্তু তুলোর রংটা সবুজ হয়ে যাবে। আর কীটনাশক পদার্থের ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে চাষি ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আগেও তো চাষবাস করা হতো, তো সেখানে তো সিম্পল গোবর সার দিয়েই ভালো উৎপাদন হতো। বিষের ক্ষেত্রে নিমের খোল রয়েছে, তারপরে ছাই রয়েছে, এই সকল জিনিস দিয়ে তো কীটনাশক মানে হিসেবে তাদেরকে ব্যবহার করা যায়। সুতরাং এটা যদি একটু, এই প্র্যাকটিসটা যদি একটু করা যায় তাহলে কিন্তু আপনারও ভালো, আমারও ভালো, সকলেরই ভালো।
তো এই জিনিসটা সকলের জন্য আমার অনুরোধ রইল যে কৃত্রিম সার, কীটনাশক পদার্থ এসবের ব্যবহার না করাই ভালো। দ্বিতীয়ত হার্বিসাইড মানে আগাছা দূর করার জন্য অনেকে 2,4-D বলে একটা বিষাক্ত পদার্থ ব্যবহার করে। এবার তার বিপদটা হলো কি, বৃষ্টির সময় সেটা ধুয়ে গিয়ে বিভিন্ন পুকুরে গিয়ে পড়ে, তখন সেই পুকুরের মাছগুলো পর্যন্ত বিষক্রিয়া হয় তাদের মধ্যে, সেটাও কিন্তু আমাদের শরীরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে চলে আসে এবং সেটা ক্ষতিকারক। তো শাকসবজির ক্ষেত্রে আমাদের এই কিছু ছোটখাটো জিনিস আমাদের মেনে চলা উচিত। মানে বাজার থেকে কিনে নিয়ে আসার মাত্রই সেগুলো ধুয়ে আপনি প্রিজার্ভ করতে বলছেন। আর আরেকটা জিনিস, রাঙা আলু আছে, রাঙা আলুটা অনেক সময় লাল রং দিয়ে বিক্রি করা হয়, সেটা কিন্তু এই তুলো দিয়ে আপনি একটু ঘষে দেখে নেবেন, সেক্ষেত্রে লাল রংটা কিন্তু উঠে আসবে কৃত্রিম রং হলে। তো সেটা যদি পিল করে আমরা খেতে পারি ইটস ওকে, কিন্তু যদি পিল না করি তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে। আর স্যার, ফলমূল নির্বাচনের ক্ষেত্রে আমরা কি সাবধানতা অবলম্বন করব? ফলমূলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, ধুয়ে খেতে হবে আপনাকে। এবার কিছু কিছু ফল আছে, যেমন ধরুন করমচা বলে একটি ফল বিক্রি হয় বাজারে, সেটি অ্যাকচুয়ালি ওটা মানে চেরি বলে একটি ফল বিক্রি হয়, অ্যাকচুয়ালি ওটা করমচা ফল। তাতে আর্টিফিশিয়াল মিষ্টি মেশানো হয়, তাতে আর্টিফিশিয়াল লাল রং মেশানো হয়। আপনি বাড়িতে এসে শুধু একটি পাত্রে কয়েকটা টুকরো ভিজিয়ে রেখে দিন, পরদিন সকালে উঠে একটু দেখুন পুরো সাদা হয়ে যাবে, এবং মুখে দিয়ে দেখুন মিষ্টির যে স্বাদ সেটা পুরোপুরি চলে গেছে এবং জলের রংটা পুরোপুরি লাল হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিনবেন না। চেরি ফল কেনার সময় দেখবেন বোঁটাযুক্ত চেরি ফল, যেন যেটা অরিজিনাল, ছবিতে দেখলেই বুঝতে পারবেন, সেটা বুঝে নিয়ে তারপর কিনবেন আপনি। ওগুলো করমচা ফল, ওটা কেক পেস্ট্রিতেও কিন্তু দেওয়া হয়, সেটা ভীষণ 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 রকমের ক্ষতিকারক, হাইলি কার্সিনোজেনিক পদার্থ সেগুলো। তো সেই জিনিসটা আমাদের সাবধান হওয়া উচিত। দ্বিতীয়ত আপেল কেনার ক্ষেত্রে অনেক সময় প্যারাফিন জাতীয় মানে মোম জাতীয় পদার্থ সেখানে মেশানো হয়, মানে তাকে চকচকে বা তাজা রাখার জন্য। তো একটু ছুরিতে করে তার গাটা ঘষে নিয়ে বা নখ দিয়ে যদি আমরা একটু ঘষে নিই, তাহলে দেখবো প্যারাফিন তাতে মেশানো রয়েছে। তো সেই ধরনের আপেল কিনতে পারেন, কিন্তু খোসা শুদ্ধ খাবেন না, খোসাটা পিল করে খেতে হবে আপনাকে। আর কিছু কিছু ফল রয়েছে যাদের ক্ষেত্রে একটু ভিজিয়ে রাখতে পারলে সবজির মতোই সেটা ভালো, কারণ তার গায়েও কিন্তু অনেক সময় স্প্রে করা হয়। বিশেষ করে লিচুর ক্ষেত্রে কিছুদিন আগে অনেক শিশু মারা গিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছে, তাতে কীটনাশক পদার্থ তাদের পেটে চলে গিয়েছিল। ফলে আম, লিচু এই সকল যে জিনিস রয়েছে, একটু ভিজিয়ে রেখে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমরা সেটাকে শুকিয়ে নিয়ে ব্যবহার করি খাওয়ার জন্য, তাহলে কিন্তু সেটা অনেক নিরাপদ। পরবর্তী প্রশ্নে আসছে স্যার, এই চাল ডাল এগুলো কেনার ক্ষেত্রে বা আমরা কি ধরনের ফর্মালিটিস মেনটেন করলে কেনাটাই সব থেকে আমাদের জন্য ভালো হবে? চাল এবং ডালের ক্ষেত্রে মূলত তাদের পালিশ করে বাজারে ছাড়া হয়। এবার পালিশ যে পাউডারটা দিয়ে করা হয় সেগুলো মূলত সিলিকা এবং অ্যালুমিনা পার্টিকেল, যেটা ন্যানো পার্টিকেল, এবং এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তাতে মানে শ্বাসকষ্ট হয়, কিডনি ক্ষতি হয়, ইভেন ফুসফুসের পর্যন্ত প্রবলেম হতে পারে। তো এদের চাল ডাল অবশ্যই ভালো মতো ধুয়ে আমাদের ব্যবহার করতে হবে। ধুলেই পাউডারটা চলে যায়, কিন্তু 1 বার 2 বার না, মানে 3 থেকে 4 বার মিনিমাম ধুতে হবে সেই চাল ডালকে। দ্বিতীয়ত ছোলার ডাল বা ওই ধরনের ডালের ক্ষেত্রে অনেক সময় কৃত্রিম রং মিশিয়ে তার রংটাকে আর একটু গাঢ় করা হয়। তো সেক্ষেত্রে আপনি যখন তাকে কিনে আনবেন, তখন হাতের চেটোতে একটু সেই ডালগুলো নেবেন, নিয়ে কয়েক ফোঁটা জল দিয়ে এরকম করে বুড়ো আঙুল দিয়ে একটু রগড়াতে থাকলে তাতে তার গায়ে যদি কৃত্রিম রং মেশানো থাকে তাহলে সেটা উঠে আসবে। সেটা কিন্তু মানে আপনি যদি ধুয়েও খান, ভিজিয়েও খান, সেটা তো বিল করার উপায় নেই, সেটা কিন্তু কোনো মতেই ব্যবহার করবেন না। আমি সাজেস্ট করব প্যাকেজড যেগুলো বিক্রি হয়, যেখানে FSSAI মার্কিং করা রয়েছে, সেগুলো অনেকটাই নিরাপদ। আর লুজ কিনলে অবশ্যই আপনি পরীক্ষা করে দেখে নেবেন যে তাতে কৃত্রিম রং মেশানো রয়েছে কিনা। চালের ক্ষেত্রে বাজারে কিন্তু প্রচুর প্লাস্টিক চাল চলে এসেছে, তো সেই প্লাস্টিক চালটাও কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে। কি করে আইডেন্টিফাই করবো? ধরুন আপনি খোলা চাল কিনছেন, প্যাকেজড চাল নয়, এবং প্যাকেট চালও হতে পারে, তার কোনো মানে গ্যারান্টি আমি দিতে পারছি না। তো দুই ক্ষেত্রেই আপনি চালটাকে জলে ফেলে দেখবেন। প্লাস্টিকের চাল হলে সেটা জলে ভেসে থাকবে, আর যদি এমনি নর্মাল ন্যাচারাল চাল হয় সেটা কিন্তু ডুবে যায়। তো এইভাবে আপনি ওটা দেখে নিতে পারেন। তাছাড়া একটা পাত্র নিয়ে গরম করলেও প্লাস্টিকের চাল কিন্তু গলতে শুরু করবে, এই জিনিসটা খুব ক্ষতিকারক জিনিস। তো এটা কিছু কিছু রিপোর্ট হয়েছে কিছু কিছু জায়গায় যে প্লাস্টিকের চাল বাজারে এসে গেছে এবং সেগুলো শরীর পক্ষে ভীষণ ক্ষতিকারক, সেটা সাবধান থাকা দরকার সকলেরই। FSSAI মার্ক দেখে কেনার আপনি পরামর্শ দিচ্ছেন? অবশ্যই।
আচ্ছা, স্যার পরবর্তী প্রশ্নে আসছি। এই যে রান্নার মশলা, হুম। মশলা নির্বাচন কিভাবে করবে? সেক্ষেত্রে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্যাকেট জাতীয় মশলাই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কি এর মধ্যে কোনো মেলাওয়াটের চান্স থাকে? দেখুন, কিছু মশলা যতটুকু আমি মনে করতে পারছি কয়েকটা আমি বলছি। যেমন ধরুন গোলমরিচ। হুম। গোলমরিচের ক্ষেত্রে পেঁপের বীজ মেশানো থাকে। আপনি যদি খোলা বাজারে কেনেন, হুম। যেগুলো বস্তা থেকে নিয়ে দেওয়া হয়, আমি আগেই বলেছি প্যাকেজগুলো যেখানে FSS সিলমোহর করে থাকে সেগুলো ভালো। আর যদি খোলা কেনেন তাহলে পেঁপের বীজ থাকে গোলমরিচে, সেটা ক্ষতিকারক পেঁপের বীজটা। তো সেটা দেখার উপায় হচ্ছে সিম্পল 1 গ্লাস জল নেবেন, তাতে গোলমরিচটা ফেলে দেবেন। এবারে যদি সেটা ন্যাচারাল গোলমরিচ হয় তাহলে সেটা তলায় থিতিয়ে যাবে, আর যদি পেঁপের বীজ হয় তাহলে সেটা ওপরে ভাসমান অবস্থায় থাকবে, প্রথমত। দ্বিতীয়, তো আর কি মশলা আছে বলুন? যেমন ধরুন লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োতে কৃত্রিম লাল রং, ইটের গুঁড়ো, এগুলো মেশানো থাকে। এইবার একটা গ্লাস বা বাটিতে, কাচের বাটিতে জল নিলেন, এরকম করে হালকা পিঞ্চ করে সেই লঙ্কার গুঁড়োটা আপনি ফেলতে লাগলেন। ইটের গুঁড়ো থাকলে তলে দেখবেন সঙ্গে সঙ্গে গুঁড়োগুলো চলে আসছে, আর লঙ্কার গুঁড়োটা উপরে ভাসমান অবস্থায় থাকছে। এবার তাতে যদি আবার রঙও মেশানো থাকে, কৃত্রিম রং, তাহলে এই এক একটা ছোট ছোট পার্টিকেল থেকে ওই সুতোর মতো দাগ কেটে কেটে রংটা নেমে আসবে। দেখবেন জলের সারফেস থেকে সুতোর মতো দাগ কেটে কেটে একটা লাল রং বা ওই ধরনের রং নেমে আসছে। তাহলে বুঝবেন যে সেই লঙ্কার গুঁড়োটা একেবারেই নিরাপদ না, সেখানে রং মেশানো আছে। আর রং মানেই কিন্তু কার্সিনোজেনিক, ক্যান্সারের প্রধান কারণ এই রংগুলো। আমরা তো কনফেকশনারি, মিষ্টি, এইসব জিনিসে সবসময় রং মেশানো আমরা বাজারে দেখতে পাই, সেগুলো কোনো মতেই খাওয়া উচিত না। তো যাই হোক, আমি মশলার প্রসঙ্গে থাকি এই মুহূর্তে। তো এটা গেল লঙ্কার গুঁড়ো। দ্বিতীয়ত না, এটা 3 নম্বর হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর ক্ষেত্রেও আপনার হলুদ রঙের মেটানিল ইয়েলো বলে একটা রং আছে যেটা মেশানো হয়। তো সেটা বোঝার উপায় হচ্ছে আপনাকে মিউরেটিক অ্যাসিড কিনতে হবে। এখন দেখুন, মিউরেটিক অ্যাসিড তো আমরা বাথরুমের জন্য কিনে রাখি, কিন্তু রান্নাঘরের জন্য ছোট্ট একটা যদি 500 ml কিনে রাখতে পারেন, সেটা দিয়ে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারবো। যেমন ধরুন, এই হলুদ গুঁড়োর ক্ষেত্রে সেটাকে একটু জলে মিশিয়ে যদি একটু মিউরেটিক অ্যাসিড দিই, তাহলে দেখবেন তার কালারটা অদ্ভুত রকমের চেঞ্জ হয়ে গেছে। মানে সেটা গোলাপি রং হয়ে যেতে পারে, বা অন্যরকম অদ্ভুত একটা কালার হয়ে গেছে। আর যদি সত্যিকারের হলুদ হয় তাহলে কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের কালার চেঞ্জগুলো হবে না। এইভাবে এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যদি কেমিস্ট্রি ল্যাবে করা যায় তাহলে আরও ভালো, সেখানে নাইট্রিক অ্যাসিড দিয়েও একই রকম পরীক্ষা করা যায়, সেখানে লাল রং হয়ে যাবে। তো মশলা, আর কি মশলা আছে বলুন? জিরে গুঁড়ো। জিরে গুঁড়োতে কাঠের গুঁড়ো মেশানো থাকে। জিরে, ধনে। হ্যাঁ, এগুলো তো এমনি হাতের চেটোতে নিয়ে যদি এরকম ঘষতে থাকেন জল দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু পিওর গুঁড়ো নয়, তার মধ্যে কিছু ভেজাল আছে, এবং একটা অদ্ভুত রঙিন একটা জিনিস বেরিয়ে আসবে সেখান থেকে, সবুজ রঙের। তো এরকম ছোটোখাটো জাস্ট মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, বিশেষ করে যেই দ্রব্যগুলো খোলা বিক্রি হচ্ছে তাদের ক্ষেত্রে, তো এই জিনিসগুলো এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি। ঘরের মধ্যেই আমরা এগুলো দেখতে পারবো ঘরোয়া এবং পদ্ধতিতে এই কিছু সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় যে আমরা অনেকখানি সুস্থও থাকতে পারবো, এবং ভেজাল জাতীয় জিনিস খাওয়ার যে প্রবণতা এবং তার থেকে যে বিভিন্ন রোগের আক্রমণের হাত থেকে বাঁচার একটা সহজ উপায় আজকে আপনি বলছেন। স্যার পরবর্তী প্রশ্ন আমার, যে আটা, ময়দা, সুজি, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন, এগুলো ভেজাল কিনা তার শনাক্তকরণ করার যদি কোনো ঘরোয়া পদ্ধতি বলেন। দেখুন, ময়দাটা তো শুধু খাদ্যদ্রব্য নয়, ময়দাটা প্রসাধন সামগ্রী হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। সুতরাং সঠিক ময়দা নির্বাচন করাটা ভীষণই জরুরি। তো সেক্ষেত্রে জবা ফুলের সাহায্য নেওয়া যেতে পারে, লাল জবা ফুল। লাল জবা ফুলের একটা এক্সট্র্যাক্ট যদি আমরা বের করে আনতে পারি, নির্যাস, যে লাল রঙের যে ইয়েটা, তরল পদার্থটা সেখান থেকে পাওয়া যায়, সেটাকে ময়দার একটা জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা ফেলে দিই, তাহলে যদি তার বর্ণের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝবো যে সেই ময়দাটা নির্ভেজাল। কিন্তু যদি সেটি সবুজ রং ধারণ করে তাহলে বুঝবো তাতে চকের গুঁড়ো মেশানো আছে। আর যদি তার রং পাল্টে গিয়ে খয়েরি রং, অর্থাৎ ম্যাজেন্টা কালার হয়ে যায়, তাহলে বুঝবো তাতে বোরিক অ্যাসিড মেশানো আছে। এবারে আটার মধ্যে অনেক সময় নিম্নমানের আটা মিশিয়ে দেওয়া হয়। আটার ক্ষেত্রেও আপনি চক এবং বোরিক অ্যাসিডটাকে ওইভাবে নির্বাচন করতে পারবেন, কিন্তু যদি একটা ধরুন আটা আছে, ভালো মানের আটা, তার মধ্যে নিম্নমানের আটা মিশিয়ে দিয়ে আপনাকে দিচ্ছে, তখন বোঝার উপায় হচ্ছে তখন কিন্তু বোরিক অ্যাসিডের সাহায্য নিয়েই আমাকে পরীক্ষাটা করতে হবে যে নিম্নমানের আটা তাতে মেশানো রয়েছে কিনা। মানে ভুসি যেটা বলছেন,
ভুসি ঠিক নয়, খারাপ কোয়ালিটির গম থেকে যেটা বানানো হয়। আচ্ছা। তো সেটার বিশেষত্ব হচ্ছে যে সেটা খুব সহজে দলা পাকিয়ে যায়। আর ভালো মানের আটা হলে অত সহজে দলা পাকায় না, ওটার মধ্যে একটা স্মুথ ব্যাপার থাকে, সিল্কি স্মুথ ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে সেই আটাটাকে নিয়ে এক চিমটে নিয়ে তাতে সামান্য একটু বরিক অ্যাসিড নিলেন, বরিক অ্যাসিড তো বাজারে পাওয়াই যায় ক্যারাম খেলার জন্য, সেটার মধ্যে নিয়ে সেখানে ওই হাতের চেটোতে নিয়ে ঘষতে থাকবেন, অনেকক্ষণ ধরে জল দিয়ে ঘষতে থাকবেন। তাতে কি হবে, যেটা অরিজিনাল আটা সেটা আপনার হাতের বুড়ো আঙুলের চেটোতে লেগে থাকবে, আর অপদ্রব্য যেটা অর্থাৎ নিম্ন কোয়ালিটির আটা সেটা চারিদিকে ছড়িয়ে যাবে দলা হিসেবে। তখন বুঝবেন যে ওই খারাপ কোয়ালিটির আটাটা সেখান থেকে বাইরে বেরিয়ে আসছে। তো সেই আটাটা কিন্তু ভালো নয়, সেটা অ্যাভয়েড করাই ভালো। স্যার, সর্ষের তেল বা সাদা তেল এগুলো বোঝার উপায় কি আছে? সর্ষের তেলটার ক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে পিওর সর্ষে থেকে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট তেল যদি কেনেন। অনেকে কি হয় মিলে গিয়ে সর্ষে থেকে সেটা থেকে তেল বের করে ব্যবহার করে। তো সঠিক সর্ষে আপনি কিনছেন কিনা সেটা নির্বাচন করাটা খুব জরুরি। সর্ষের সাথে অনেক সময় আরজিমন অর্থাৎ শিয়াল কাটার বীজ মেশানো হয়। এই আরজিমন জিনিসটা হচ্ছে ওই হলুদ রঙের একটা ফুল থাকে, দেখবেন আগাছার মতো থাকে, এবং তার যে বীজটা, ওর সায়েন্টিফিক নেম হচ্ছে আরজিমন মেক্সিকানা। তো সেই আরজিমন বা শিয়াল কাটার বীজটা সেই সর্ষের মধ্যে মেশানো থাকলে সেই সর্ষেটা কিন্তু ভীষণই ক্ষতিকারক, তাতে কিডনি লিভার এসবের কিন্তু প্রভূত ক্ষতি হয়। সেই সর্ষেটা কিনবেন না। এবার তাকে চিনবেন কি করে? চিনার জন্য আপনাকে একটা কাগজে বা হাতের চেটোতে নিয়ে খুব মাইনিউটলি লক্ষ্য করতে হবে। যদি সেটা অরিজিনাল সর্ষে হয়, অরিজিনাল সর্ষের যে সারফেসটা সেটা দেখবেন, বা তার যে টেক্সচারটা সেটা দেখবেন স্মুথ হয়, সাদা হোক কালো হোক যেই সর্ষে হোক না কেন, গাটা প্লেন হয়। কিন্তু সেটা যদি শিয়াল কাটার বীজ হয় তাহলে তার গাটা খসখসে হবে, একটু এবড়ো খেবড়ো হবে, এবং তার সাইজটাও দেখবেন একটু ডিফারেন্ট হবে। মানে একদম রাউন্ড শেপের ওটা হয় না, একটু ইররেগুলার রাউন্ড শেপের হয় ওটা। ফলে ওই ধরনের সর্ষে আপনি কিনবেন না। দ্বিতীয়ত, সর্ষের তেল কেনার সময় যদি সেই তেল, এক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় প্যাকেজ তেলও কিন্তু এমনি বাজারে প্রচুর প্যাকেজ তেল পাওয়া যায় যেখানে কিন্তু ওই FSSAI সিলমোহর মারা থাকে না, সেই সকল তেলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো তেলে দু তিন রকমের জিনিস মেশানো থাকে অপদ্রব্য হিসেবে। প্রথম কথা, তেলে মোবিল মেশানো হয় সর্ষের তেলে। দ্বিতীয়ত, সর্ষের তেলে পাম অয়েল মেশানো হয়। এবং তৃতীয়ত, চর্বি জাতীয় দ্রব্য এসব জিনিস মেশানো হয় সর্ষের তেলে। তো সর্ষের তেলের মধ্যে যদি পাম অয়েল মেশানো থাকে, সেটা বোঝার উপায় হচ্ছে সর্ষের তেলটাকে সিম্পলি ফ্রিজের মধ্যে রেখে দিন, পরদিন এসে যদি দেখেন যে তেলটা জমে গেছে নারকেল তেলের মতো, তাহলে বুঝবেন যে সেই তেলটার মধ্যে পাম অয়েল মেশানো আছে। এবারে সেই তেলটা নিরাপদ নয়। দ্বিতীয়ত, যদি মোবিল মেশানো থাকে তেলের মধ্যে, তাহলে ছোট্ট একটা কড়াইতে নিয়ে তেলটাকে গরম করবেন। তখন দেখবেন যে অরিজিনাল যে সর্ষের তেলটা সেটা ওপরের দিকে ভেসে আছে, আর তলায় একটা থকথকে কালো পদার্থ ওই পারদের মতো ঘুরে বেড়াচ্ছে। ফলে সেই তেলটা, ওই মোবিল অংশটা নিচে চলে আসে, আর সর্ষের তেল যেটা সেটা হালকা, সেটা ওপরে তাকে কাভার করে রাখে। তাহলে বুঝবেন তার মধ্যে মোবিল মেশানো আছে। আরেকটা এক্সপেরিমেন্ট হচ্ছে, সর্ষের তেলের মধ্যে একটু মিউরেটিক অ্যাসিড নিয়ে খুব ঝাঁকাবেন। এটা টেস্ট টিউবে করতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আপনি তো ঘরোয়া পদ্ধতিতে করছেন, তো সিম্পল একটা কাঁচের গ্লাসেই করবেন। তো এবার মিউরেটিক অ্যাসিডটা কি? এটা তো অ্যাকুয়াস পার্ট, মানে জলীয় দ্রবণ। আর সর্ষেটা হচ্ছে আপনার, সর্ষের তেলটা হচ্ছে একটা চর্বি জাতীয় পদার্থ। দুটোতে ভালো করে যদি আপনি শেক করেন বা মেশান বা স্টার করেন, তাহলে দেখবেন মিউরেটিক অ্যাসিড অংশটা লালচে হয়ে যাচ্ছে। তাহলে বুঝবেন যে সেই তেলে অন্যান্য ভেজাল দ্রব্য মেশানো রয়েছে। ফলে সর্ষের তেলের ক্ষেত্রে অনেক বিপদ আছে, সেটা কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে। রিসেন্টলি অলিভ অয়েল দিয়ে খাবার একটা প্রবণতা দেখা গেছে যে অনেকে রান্নার ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করে, সেটা কি ঠিক হয়? অলিভ অয়েল তো ভালো, অলিভ অয়েল মানে জলপাই তেল যেটা, সেটা ভালো, সেটা তো ডাক্তাররা পরামর্শ দেন, এবং তাতে আপনার শরীরে তেলের পরিমাণটাও খুব কম যায়, কোলেস্টেরলের সমস্যাগুলো থেকে অনেকটাই নিস্তার পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে আপনি সর্ষেটা নিয়ে ডাইরেক্ট মিল থেকে ভাঙিয়ে আপনি ব্যবহার করুন। কেনা তেলের ক্ষেত্রে কিন্তু অনেক বিপদ আছে। আর অলিভ অয়েল তো অলওয়েজ গুড, ননস্টিক ফ্রাইং প্যানে করতে পারলে খুব অল্প তেলে শরীরে তেলের মাত্রাটা অনেক কম থাকবে। স্যার, পরবর্তী প্রশ্নে আসছি। আমরা পনির রান্না করে খাই, নিরামিষের একটা অন্যতম পদ। এই পনির কেনার সময় আমরা কি কি সতর্কতা রাখবো? পনির, যারা নিরামিষাশী তাদের জন্য পনিরটা খুব ইম্পর্টেন্ট একটা খাবার।
তো পনির দু রকমের হয়, একটা হচ্ছে ক্রিম পনির, আরেকটা হচ্ছে নর্মাল পনির। ওটা বাজারে এমনি সাধারণ পনির হিসেবেই বিক্রি করা হয়। তো ক্রিম পনির যদি বলে থাকে এবং সত্যি যদি সেটা ক্রিম পনির হয়, তাহলে তাতে কোনো ময়দা বা আটা মেশানো থাকবে না। কিন্তু যদি ক্রিম পনির না হয়, বা যদি ক্রিম পনির বলার পরেও তাতে মেশানো থাকে আটা বা ময়দা, তাহলে কিন্তু সেই আটা বা ময়দার কিন্তু একটা শেলফ লাইফ থাকে, অর্থাৎ তার একটা এক্সপায়ারি পিরিয়ড থাকে। সেটাকে আটকানোর জন্য তাতে অপদ্রব্য মেশানো হয়। তো যেটা মেশানো হয় সেই আটা বা ময়দার সাথে, সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তো বেস্ট হচ্ছে আটা বা ময়দা বিহীন পনির যদি আমরা কিনতে পারি, সবচেয়ে ভালো। এখন ধরুন আপনি কিনলেন কিন্তু আছে আপনি জানেন না, তখন কি করবেন? সেক্ষেত্রে একটা ছোট্ট পনিরের টুকরো, তাকে গুঁড়ো করবেন, হাত দিয়ে স্ম্যাশ করলেই সেটা গুঁড়ো হয়ে যায়। তারপর তাতে একটু জল দেবেন, দিয়ে 1 ফোঁটা বিটাডিন দিয়ে দেবেন। বিটাডিন মানে আয়োডিনের সলিউশন, বাজারে ওষুধ বিটাডিন কিনতে পাওয়া যায়। তো সেই বিটাডিন দিলে তার কালারটা যদি নীল হয়ে যায়, তাহলে বুঝবেন যে তাতে স্টার্চ জাতীয় পদার্থ মেশানো রয়েছে। তো সেই পনিরটা অ্যাভয়েড করাই ভালো। আমরা দুধ, ঘি, মধু, মাখন এগুলো কিনে থাকি, এগুলো কেনার ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে কি নিরাপত্তা দেখবো আমরা? দুধটা তো বিশেষ করে শিশু এবং বৃদ্ধ খুবই তাদের জন্য দরকার। একটা রেগুলার খাবার। তো দুধে জল মেশানো সবচেয়ে প্রাচীন পন্থা ভেজাল মেশানোর। তো প্রথম কথা জল আছে কিনা সেটা বুঝবো কি করে? তো একটা সারফেস, ধরুন একটা ননস্টিক ফ্রাইং প্যানের ঠান্ডা সারফেস, সেটা হতে পারে, বা এমনি একটা কাঠের সারফেসও হতে পারে। সবচেয়ে ভালো টাইলসের উপরে যদি আমরা করতে পারি। 1 ফোঁটা দুধ ফেলে দিলেন, নিয়ে সেটাকে কাত করবেন। এবার সেই দুধটা তো নেমে আসবে, ফোঁটাটা। এবার যদি একটা সাদা দাগ নিয়ে নেমে আসে সেটা, তাহলে বুঝবেন যে তাতে জল মেশানো নেই। আর যদি দুধের ফোঁটাটা সিম্পলি নেমে এলো, কিন্তু তার যে যাত্রাপথ ওপর থেকে নিচ অবধি, তাতে কোনো দাগ বা কোনো ইমপ্রেশন এলো না, তাহলে বুঝবেন তাতে জল আছে। এটা হচ্ছে জলের ব্যাপার। এইবার দুধে সবসময় অ্যাসিড ফর্ম হয়ে যায়, বেশি দিন রাখলে বা বেশিক্ষণ রাখলেই অ্যাসিড ফর্ম হয়ে যায়। সেটা আটকানোর জন্য তাতে বেসিক সাবস্টেন্স অর্থাৎ ক্ষার জাতীয় পদার্থ মেশানো হয়, এবং সেটা করতে গিয়ে ডিটারজেন্ট মেশানো হয়। এখন এই ডিটারজেন্টে যদি অতিরিক্ত মাত্রায় থাকে, সেটা অবশ্যই ক্ষতিকারক শরীরের পক্ষে। তো সেটা কী করে বুঝবেন আপনি? তো দুধটাকে একটা ছোট ছিপি আটা বোতলের মধ্যে নিয়ে একটু জল মিশিয়ে তাতে খুব ভালো করে শেক করবেন বা ঝাঁকাবেন। এবার যদি অল্প ফেনা হয়, তাহলে বুঝবেন ডিটারজেন্ট নেই। কিন্তু যদি বুড়বুড় করে প্রচুর ফেনা বেরোতে থাকে, তাহলে বুঝবেন যে তাতে ডিটারজেন্ট আছে। আর অনেক সময় দুধে তেলও মিশিয়ে দেওয়া হয়, তেল জাতীয় পদার্থ। তো সেটা দেখার জন্য কি করবেন, খুব ভালো করে তার সারফেসটাকে, যদি ভালো হয় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন, তাহলে ছোট ছোট অয়েল যে ড্রপলেটগুলো সেগুলো ঘুরে বেড়াচ্ছে দেখবেন। তো অয়েল ড্রপলেট যদি থাকে, তাহলে সেই দুধটাতে কিন্তু তেল মেশানো রয়েছে, ফলে সেটাও দুধের ক্ষেত্রে আমাদের সাবধান থাকা উচিত, দুধের ক্ষেত্রে। দ্বিতীয়ত আপনি বললেন আর কি বললেন? ঘি আর মধু। ঘি আর মধু, মাখন। ঘি আর মাখনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হলুদ রং মেশানো হয়, কারণ ঘিয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য কি হয়, স্টার্চ বা আলু সেদ্ধ এগুলো মিশিয়ে দেওয়া হয়। এখন স্টার্চ বা আলু সেদ্ধ থাকলে সেটা ভেজাল পদার্থ। এবার কি হয়, লোকে তো ধরে ফেলবে, সাদা হয়ে যাবে সেটা। সেই সাদা রংটাকে দূর করার জন্য কি আবার হলুদ রং মেশানো হয়, মানে বিপদের ওপরে বিপদ। তো সেই হলুদ রংটাকে ধরার জন্য খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট আছে। একটা সাদা কাগজ নেবেন, তাতে 1 ফোঁটা ঘি বা মাখন লাগিয়ে দেবেন, তারপর সেটাকে মুছে ফেলবেন। যদি দেখেন যে সেটা অয়েলি হয়ে গেল, তাহলে সেটা ঠিক আছে, নির্ভেজাল। কিন্তু সামহাও যদি তাতে একটা ইয়েলো টিঞ্জ চলে আসে, অর্থাৎ হলুদ একটা ছোপ চলে আসে, তাহলে বুঝবেন যে সেখানে হলুদ কৃত্রিম রং মেশানো রয়েছে। ঘি বা মাখনের ক্ষেত্রে এইটুকুই দেখার উপায় আছে। আর ফাইনালি হচ্ছে মধুতে চিনি মেশানো হয় মধুর পরিমাণ বৃদ্ধি করার জন্য। তো সেটা দেখার উপায় হচ্ছে, এবার কথা হচ্ছে একটা চামচের মধ্যে আপনি মধুটা নিলেন, ঠিক আছে? মধুটা নেওয়ার পরে সেটাকে গরম করবেন, সিম্পলি গরম করবেন। ধরুন একটা কি বলবো, গ্যাসের শিখার উপরেই ধরবেন, কিন্তু দূর থেকে ধরবেন। এবার মধুটা তো শুকিয়ে যাবে আস্তে আস্তে এবং পুড়ে যাবে আস্তে আস্তে। এইবার পোড়ার সময় খুব সাবধানে যদি আপনি লক্ষ্য করেন যে কোনো রকম শব্দ না করেই কালো হয়ে ধোঁয়া হয়ে বেরিয়ে গেল, তাহলে বুঝবেন সেই মধুটা বিশুদ্ধ মধু। কিন্তু যখন শেষ ধাপে এসে, অর্থাৎ লাস্ট স্টেজে এসে যখন কালো হয়ে পুড়ে যাচ্ছে, পটপট পটপট করে আওয়াজ হচ্ছে, তাহলে বুঝবেন যে তাতে চিনি মেশানো আছে। তখন কিন্তু সেই মধুটা অবশ্যই ভেজাল মেশানো, মানে চিনি মেশানো রয়েছে। তো এইভাবেই আমরা আমাদের নিরাপদ খাবারগুলো নির্বাচন করব।
এই যে পদ্ধতিগুলি আপনি বললেন, আমাদের সাথে ডিসকাস করলেন, এইগুলো কি ভারত সরকারের কোনো আইন আছে যার মধ্য দিয়ে আমরা অ্যাডাল্ট্রেশন রোধ করতে পারি? মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার এর আন্ডারে 2006 সালে আইন তৈরি হয়েছে এবং তখনই ওই FSSAI তার প্রতিষ্ঠা হয়। FSSAI এর পুরো নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো সেইটার একটা পরীক্ষার মাধ্যমে সব খাবারের কিন্তু কোয়ালিটি পাস করানো হয়। সেটার ল্যাবে তাদের কোয়ালিটির স্ট্যান্ডার্ডটা তারা যদি পাস করতে পারে তবেই সেই সিলমোহরটা তাতে পড়ে, আদারওয়াইজ পড়ে না। সেই কারণে আমি প্রথম থেকে বলে আসছি প্যাকেজড খাবার কেনার জন্য, এবং তাতে FSSAI সিলমোহরটা যেন থাকে। আর এছাড়া এমনি আইনি পদ্ধতিতে আপনি সুমোটো কেস করতেই পারেন। কারো খাবারে যদি ভেজালটা থাকে সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এমনি কনজিউমার যে আদালত রয়েছে সেখানে গিয়েও আপনি যদি কোনো আইনি পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভালো সঠিক আইন রয়েছে যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আজকে আমাদের স্টুডিওয়ে ছিলেন ডক্টর শাবদা রহমান চৌধুরী। উনি সঠিক গুণমানে খাদ্যবস্তু নির্বাচনের আমাদের বেশ কয়েকটি উপায় উনি বললেন, এবং ঘরোয়া পদ্ধতির মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সঠিক খাবার খাচ্ছি কিনা সেটা আমরা সহজে নির্বাচন করতে পারবো। যা যা পদ্ধতি উনি বললেন আমরা চেষ্টা করলাম যাতে সঠিক যে আমরা খাবার কিনছি তার একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমাদের ওই সমস্ত খাবার আসছে, এবং সর্বোপরি যেটা বারবার উনি বলছেন যে সমস্ত মেলাওয়াট যেগুলো আমরা ওর মধ্যে দিচ্ছি একটা বিক্রিকে বাড়ানোর জন্য বা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি করবার জন্য, তাতে কিন্তু ক্যান্সারের প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তাই যখন কোনো খাবার আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, সেটা ডিম, মাছ, মাংস, টাটকা সবজি, ফলমূল, দুধ, ঘি, আটা, সুজি, এই প্রত্যেকটি খাবারের মধ্যেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এর মধ্যে ভেজাল মেশানো হচ্ছে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য। তাই একবার যাচাই করে দেখুন সঠিক খাবার আপনারা খাচ্ছেন কিনা, কারণ এটাই আমাদের আজকের বিষয়বস্তু ছিল। আমরা শুনলাম, আমরা ওনার কথার মতন যদি করতে পারি তাহলে আশা রাখি যে আমরা সঠিক গুণমানে খাদ্যবস্তু নির্বাচন করতে পারবো এবং প্রত্যেকেই সঠিক খাবার পাবো, এবং যার আমাদের মেন যে উদ্দেশ্য সঠিক পুষ্টি নেওয়া তা আমরা সহজেই করতে পারবো। পজিটিভ বার্তা টিম ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার। নমস্কার।